আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। প্রোনাউনের প্র্যাকটিস ক্লাসে আপনাকে স্বাগতম। যেহেতু প্র্যাকটিস ক্লাস, আপনি খাতা কলম নিয়ে বসলে আপনার বেশি ভালো হবে। আমি চাইবো প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আপনি নিজের মতো করে একটু পজ করবেন, নিজের মতো করে উত্তরগুলো চিন্তা করবেন, দেন আমার সাথে মিলাবেন। ওকে, শুরু করি বিসমিল্লাহ করে। আমরা শুরু করার আগে একটা সুন্দর কথা লিখেছে, আপনি যদি একটু পজ করে পড়তে পারেন ভাল লাগবে ভাই। আমি একটু কুইক পড়ি। অ্যান অ্যামেজিং উইমেন সামওয়ান সেড, কেউ বলেছিলেন, আই হার্ড মাই মাদার আস্কিং আওয়ার নেইবার ফর সাম সল্ট। আই আস্কড হার ওয়াই শি ওয়াজ আস্কিং দেম অ্যাজ উই হ্যাভ সল্ট অ্যাট হোম। She replied, it's because they are always asking us for things, they are poor. So I thought I would ask something small from them so as not burden them, but at the same time make them feel as if we need them too. That why it will be easier for them to ask us for anything they need from us. গল্পটা হলো ভাই, একজন মা আর একজন মেয়ে, সাথে একজন প্রতিবেশী যিনি খুব গরিব। তো যিনি গরিব প্রতিবেশী তিনি প্রায়শই ওই মায়ের কাছ থেকে কিছু খুঁজে নেন। তো মা একদিন ওই গরিব প্রতিবেশীর কাছে লবণ চাইলেন। তো মেয়ে বলল, আম্মু তুমি লবণ চাইলে কেন ওনাদের কাছে, যদিও আমাদের ঘরে লবণ আছে? তো মা বললেন, দেখো মা, ওনারা সবসময় আমাদের কাছ থেকে কিছু না কিছু চান। এখন যদি আমরা মাঝে মাঝে ওনাদের কাছ থেকে কিছু না চাই, তাহলে ওনারা ভাববেন যে আমরা স্বাবলম্বী এবং উনি নিজে অস্বস্তিতে ভুগবেন। তো আমি যেহেতু লবণ চাইলাম, তার মানে উনি গরিব প্রতিবেশী লবণ দিতে পারবে। লবণ দিয়ে উনি কিন্তু মানসিকভাবে একটু শক্ত থাকবে যে না, আমরা দুজনের কাছ থেকে আদান প্রদান করি। খুব ছোট্ট একটা গল্পের মতো, বাট খুব অসাধারণ সিম্প্যাথি এবং মানুষ কেমন হওয়া উচিত তার প্রতিবেশীর সাথে, জোস একটা এক্সাম্পল এটা। আসেন ভাই, আমরা পড়াশোনা চলে যাই। আমরা শুরুতেই বিসমিল্লাহ করে দেখব। আপনারা নিশ্চয়ই খাতা কলম আছে, না থাকলে নিশ্চয়ই আমার সাথে উত্তরগুলো নিয়ে চিন্তা করবেন। ক্লিফস্টফলের এক্সারসাইজ 12 প্রোনাউন নামে যে টপিকটা আছে, ওখান থেকে আমরা 10টা প্র্যাকটিস করব। এগুলো সব সহজ, আমরা সবাই পারবো এবং এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। আপনি পজ করেন, তারপর আপনি আমার সাথে একটু একটু করে মিলান। আসেন ভাই, প্রথম প্রশ্ন উত্তরে লিখবেন, আই গো টু স্কুল উইথ ইউ। উইথ হি লিখবেন না উইথ মি, উইথ হিম লিখবেন অবশ্যই। আই গো টু স্কুল উইথ হিম লিখবেন। ইয়েস, প্রথমটা উত্তর হিম। তারপর আই সি ড্যাশ, আমি তারে দেখি কোথায়? অ্যাট দ্য ইউনিয়ন এভরি ফ্রাইডে। আপনি নিশ্চয়ই আই সি হার লিখবেন, অবজেক্টিভ লিখবেন, তাই না? ভার্বের পর শি স্পিক্স টু, কি লিখবেন? প্রোনাউনের প্রেপোজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম ভাই? অবজেক্টিভ ফর্ম। ইয়া, শি স্পিক্স টু আস এভরি মর্নিং। দেন ইজেন্ট, কি লিখবেন ভাই? ইজেন্ট, প্রশ্ন শুরু হয়েছে, তার মানে আপনি শি লিখবেন। ইজেন্ট শি আ নাইস পারসন? 5, ড্যাশ ইজ গোয়িং টু নিউ ইয়র্ক অন ভ্যাকেশন। অন ভ্যাকেশন, ইন ভ্যাকেশন না কিন্তু। তাহলে কি লিখবেন? হি ইজ গোয়িং টু। অবশ্যই আপনি হিম ইজ গোয়িং টু লিখবেন না নিশ্চিত। 6 আসেন, ভার্ব আছে এটা ভাই, ভার্বের আগে সাবজেক্ট হয়, তাহলে জনও সাবজেক্ট, এখানেও সাবজেক্ট লিখবেন, শি অ্যান্ড জন। খুব ইম্পর্টেন্ট 7 নম্বর প্রশ্ন, নিশ্চয়ই পারবেন ভাই। রেকর্ড, নাউন, তাহলে আপনি ইউডস লিখবেন না। ইউডস একটা পসেসিভ প্রোনাউন ফর্ম, তারপর নাউন হয় না, ফলে আপনি লিখবেন পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম ইউর রেকর্ড, তোমার রেকর্ড। ইজ স্পেসড অ্যান্ড ড্যাশ ইজ ট্রু, আমারটাও নাই, আমারটাও, তাহলে মাইন, এখানে লিখতে হবে মাইন। এখানে আবার মাই লিখা যাবে না, কারণ তারপর নাউন নাই। আই হার্ট ড্যাশ লেগ, আই হার্ট মাই লেগ। ইয়েস, নাউনের আগে প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হয়। জন বট হিমসেলফ, ইয়েস, জন বট হিমসেলফ আ নিউ কোট। উই গার্লস নাকি আজ গার্লস? অবশ্যই এখানে আজ গার্লস লিখবেন না আপনি। উই গার্লস আর গোয়িং ক্যাম্পেইন ওভার দ্য উইকেন্ড। আমার প্রত্যাশা সবগুলো আপনার হয়েছে ভাই। দেখেন উত্তরগুলো। আই গো টু স্কুল উইথ হিম, আই সি হার, শি স্পিক্স টু আজ, ইজেন্ট শি, হি ইজ গোয়িং, শি অ্যান্ড জন গেভ, ইউর রেকর্ড অ্যান্ড মাইন, আই হার্ট মাই লেগ, জন বট হিমসেলফ, মি, উই গার্লস আর গোয়িং। ওকে ভাই, তারপর আসেন 11 থেকে 20 করেন। अगेन একটু পজ করেন আপনার মতো আপনি, দেন আমার সাথে আপনি মিলান। পজ করে খাতায় লিখেন, না থাকলে নিজের মতো নিজে রিডিং পড়েন, দেখেন কোনটা আপনার কাছে কারেক্ট আনসার মনে হয়। সহজেই পারবেন ইনশাআল্লাহ, আমার প্রত্যাশা।
হয়ে গেছে ভাই, আসেন এবার উত্তরগুলো আমরা মিলাই একসাথে। মিস্টার জোন্স কাট হিমসেলফ শেভিং, অবশ্যই আপনি হিজ সেলফ নামে কোনো শব্দ ইংলিশে নাই জানেন। উই লাইক আওয়ার, লাইকের পরে নিশ্চয়ই আমরা অবজেক্টিভ লিখতে মন চায়, বাট এখানে আওয়ার নিউ কার আছে ভাই, নিউ কার, তার মানে পসেসিভ পজিটিভ ফর্ম দরকার, আওয়ার নিউ কার। দ্য ডগ বিট হার, তারে কামড়াইছে, অন দ্য লেগ, তাহলে বিট হার, বিট শি তো আর হয় না। জন নিশ্চয়ই হিমসেলফ লিখবেন, আমরা জানি কোন সাবজেক্টের পরপর যদি প্রোনাউন চলে আসে সেটা রিফ্লেক্সিভ হওয়া উচিত এবং সেটাকে আমরা এমফেটিক বলি। ইয়েস, ইউ উইল স্টিক, ইউ তো হয় না, ইউর হয় না, দেখেন তারপরে কিন্তু অবজেক্টিভ মানে নাউন নাই যে আপনি ইউর লিখবেন, ইউ লিখতে পারবেন না। ইয়েস, ইউ উইল স্টিক ইউর সেলফ দ্য পিনস ইফ ইউ আর নট কেয়ারফুল। দেন মেরি অ্যান্ড, মেরি যেহেতু সাবজেক্টিভ তারপরে নিশ্চয় সাবজেক্টিভ লাগে, মেরি অ্যান্ড আই উড রাদার গো টু দ্য মুভিজ। দেন এভরিওয়ান হ্যাজ টু ডু, এভরিওয়ান থাকলে আমরা কিন্তু সিঙ্গুলার দিয়ে সব কাজ করতে হয় ভাই, হিজ। ইয়েস, জাস্ট বিটুইন ইউ অ্যান্ড, জাস্ট বিটুইন, বিটুইন কিন্তু ভাই প্রেপোজিশন, তারপরে ইউটা অবজেক্টিভ ফর্ম এখানে বসা আছে, ইউ শব্দের সাবজেক্টিভ ইউ, অবজেক্টিভ ইউ, এখানে অবজেক্টিভ কাউন্ট করতে হবে যেহেতু প্রেপোজিশনের পরে লেখা আছে, ফলে এন্ড এর পরে কিন্তু অবজেক্টিভ লাগবে মি। মানডে ইজ এ হলিডে ফর আজ টিচার্স, ইয়েস, ফর একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে প্রোনাউনে অবজেক্টিভ ফর্ম হয়, আমাদের টিচারদের জন্য মানডে হলিডে। ড্যাশ কার, এটা আমরা আগে দেখেছি এই টাইপের প্রশ্ন, ড্যাশ কার, অবশ্যই আপনি হার্টস কার লিখবেন না, হার কার লিখবেন, কারণ হার্টস একটা পসেসিভ প্রোনাউন ফর্ম, তারপর অবশ্য নাউন হয় না, যেহেতু কার নাউন আগে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে হবে। হার কার ডাজ নট গো অ্যাজ ফাস্ট অ্যাজ আওয়ার্স, আওয়ার্স মানে কিন্তু আওয়ার কার, পসেসিভ প্রোনাউন এটা। ওকে ভাই, দেন এবার যেমনি আমাদের পরীক্ষার প্রশ্ন আসে সেগুলো আমরা দেখা শুরু করি। দেখেন 21 থেকে 26 পজ করেন, সবগুলো প্রশ্নই পরীক্ষার প্রশ্ন আসছে, এতক্ষণ যা দেখেছিলাম ক্লিপস্টফেলের, এখনকার গুলো অবশ্যই পরীক্ষার প্রশ্ন আসছে, আপনি নিজের মতো করে পজ করেন, এক একটা প্রশ্ন নিয়ে 10-15 সেকেন্ড 20 সেকেন্ড চিন্তা করেন, লাগলে খাতায় লিখেন আমরা কি পড়ছিলাম সেই অনুযায়ী। 21 নম্বর প্রশ্নটা ওই যে হুম পড়াইছিলাম না ডিটেল, ওটার উপর বেস করে, না বুঝলে অসুবিধা নাই ভাই, আমি সব বুঝাই দিব আপনাকে। ওকে ভাই আসেন। দ্য ম্যান ড্যাশ আই স ইয়েস্টারডে ইজ এ পেডিয়াট্রিস্ট, এই পেডিয়াট্রিস্ট বানানটা দিয়ে খেয়াল করেন, এখানে আমরা বুঝতে পারছি ভাই ব্যক্তির পরিবর্তে আমরা একটা প্রোনাউন লিখবো, অবশ্যই রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন ব্যক্তির পরিবর্তে হু অথবা হুম বসে। এবার আপনারা বুঝাইছিলাম না ভাই হুম কখন লিখবো, বাক্যে আমরা ভার্ব খুঁজবো, যদি দেখি ধরেন বাক্যে ভার্ব দুইটা, বাক্যে সাবজেক্ট দুইটা আছে, তখন আমরা কি লিখবো হুম, মানে সাবজেক্ট ভার্ব সাবজেক্ট যা তখন হুম। আর যদি দেখি সাবজেক্ট ভার্ব আছে 3টা কিন্তু সাবজেক্ট আছে 2টা, তার মানে এটা কম আছে, কম থাকলে আমরা লিখবো হু, সাবজেক্ট কম থাকলে হু আর ভার্ব সাবজেক্ট সমান সমান থাকলে হুম। তাহলে দেখেন আমরা বাক্যটা খুঁজি, বাক্যে বলছে স একটা ভার্ব এবং ইজ একটা ভার্ব, তাহলে এই যে স ভার্বের সাবজেক্ট হলো আই আর ইজ ভার্বের সাবজেক্ট কিন্তু দা ম্যান, ইজ ভার্বের সাবজেক্ট কিন্তু দা ম্যান। বলবেন স্যার কেমনে কি এমন কেন ভাই, এই কথাটাও খেয়াল রাখেন, এই কথাটা খুব করে খেয়াল রাখেন, খুব লাগবে আপনার। সেটা হলো কখনো যদি বাক্যের শুরুতে আপনি একটা সাবজেক্ট পান, বাক্যের শুরুতে সাবজেক্টে থাকে, মানে বাক্যের সাবজেক্টের পর পর আপনি একটা রিলেটিভ প্রোনাউন পান, সেটা হু হুম উইচ দ্যাট যাই হোক, বাক্যের সাবজেক্টের পর পর আপনি একটা রিলেটিভ প্রোনাউন পাইছেন, তখন বুঝে নিবেন এই রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটা, এই সাবজেক্টের ভার্ব হলো বাক্যের শেষের ভার্বটা। বুঝছেন ভাই? আবার বলি, সাবজেক্টের পর পর একটা রিলেটিভ প্রোনাউন আসছে, হু হুম উইচ দ্যাট যাই হোক, আপনি তখন বুঝবেন এই সাবজেক্টের পরে যে রিলেটিভ প্রোনাউনটা আছে যদি এমন থাকে, তখন বুঝবেন রিলেটিভ প্রোনাউন আগে সাবজেক্টের ভার্ব কোনটা, বাক্যের শেষের ভার্বটা। ইয়েস, তাহলে আসেন এই যে দা ম্যানের ভার্ব হলো ইজ, তার মানে এই ইজ ভার্বের সাবজেক্ট হলো দা ম্যান আর স ভার্বের সাবজেক্ট হলো আই, তার মানে কোনো অভাব নাই, অভাব যেহেতু নাই ফলে আপনি হুম লেখেন। দা ম্যান হুম আই স ইয়েস্টারডে ইজ আ পেডিয়াট্রিস্ট। ভাই বুঝছেন তো? তাহলে উত্তর হচ্ছে 21 বি। এবার এটাতে আসেন, টেল মি ড্যাশ টুডে, তাহলে বাক্যের অর্থ দাঁড়াচ্ছে আমারে বলো কে তোমারে বলছে, এখানে কিন্তু ব্যক্তি আছে বুঝতে পারছি আমরা, তার মানে হু হুম লিখবেন, আপনি হু হুম লিখবেন, হু লিখবেন না হুম লিখবেন, আমাদের আগের কথা ভার্ব সাবজেক্ট খোঁজেন, টেল ভার্ব একটা, টোল্ড একটা ভার্ব, দুইটা ভার্ব পাইছি। এখন আমরা এখানে টেল ভার্বের সাবজেক্ট কিন্তু একটা ইউ সবসময় উজ্জ্বল থাকে, এটা লেখা থাকে না বাট আছে আমরা ধরে নিতে হয়, ইম্পেরেটিভ সেন্টেন্সে ইউ সবসময় উজ্জ্বল থাকে, তার মানে টেল ভার্বের সাবজেক্ট আছে ইউ, কিন্তু টোল্ড ভার্বের সাবজেক্ট কিন্তু এখানে নাই, টোল্ড ভার্বের সাবজেক্ট কিন্তু ভাই নাই, যেহেতু নাই ফলে আমরা হু লিখবো। ওকে ভাই, ভার্ব পাইছি দুইটা, সাবজেক্ট পাইছি একটা, মানে এখানে সাবজেক্টটা লেখা নাই বাট আমরা ধরে নিতে হচ্ছে, কারণ ইম্পেরেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সবসময় উজ্জ্বল থাকে আজীবন।
ফলে ভাই উত্তর পাইছি 22 বি। 23 আসেন, রাইট দ্য ওয়ার্ডস ড্যাশ আর অ্যাপ্রোপ্রিয়েট। বুঝতে পারছেন ওয়ার্ডস শব্দটা ব্যক্তি না কিন্তু, ফলে আপনি হুম লিখবেন না, হুজও লিখবেন না, কারণ হুজের পর নাউন লাগে, আপনি উইচ লিখেছেন জানি। রাইট দ্য ওয়ার্ডস উইচ আর অ্যাপ্রোপ্রিয়েট। 24 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, পিন পয়েন্ট এরর মোডে আসছে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে। ঢাকা ইউনিভার্সিটি আইবি আর এমবিএ তে এই টাইপের প্রশ্ন আসছে। ডু ইউ নো দ্য স্টুডেন্ট হু বুকস ওয়ার স্টুডেন্ট। ভাই অর্থ মিলে ডু ইউ নো দ্য স্টুডেন্ট, তুমি কি চিনো ওই ছাত্রকে, হু বুকস যে বই, নাকি যার বই, যার বই ভাই, তাহলে হুর জায়গায় হুজ লিখতে হবে আপনার, হুজ। তাহলে ডু ইউ নো দ্য স্টুডেন্ট, তুমি কি জানো ওই বা তুমি কি চিনো ওই ছাত্রকে, হুজ বুকস যার বইগুলো ওয়ার স্টুডেন্ট হারা গিয়েছিল। 25 নম্বর কি হবে, ড্যাশ অ্যামং ইউ আর ফ্রম। তাহলে কে কে কে, অবশ্যই আপনি আমরা পড়েছিলাম হু শব্দটা সাবজেক্টিভ, হুম শব্দটা অবজেক্টিভ, তাহলে এখানে সাবজেক্টিভ প্লেসের হিসেবে আপনি হু লিখবেন, আর কিছু লিখতে পারবেন না। আর 26-এ দেখেন বাই আছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, তাই না? তাহলে বাক্যের কথার দ্বারা বুঝছে কার দ্বারা গ্লাস ভাঙা হয়েছে, ব্যক্তি দরকার, তাহলে বাই এর পরে অবশ্যই আপনি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম লিখবেন, হু শব্দের অবজেক্টিভ ফর্ম হলো হুম, লিখবেন বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, কার দ্বারা গ্লাসটা ভাঙা হয়েছে। দেখেন ভাই উত্তরগুলো আমাদের অবশ্যই 21 উত্তর হবে বি, কারণ আমরা ভার পাইছি 2টা, সাবজেক্টও পাইছি 2টা, এখানে ভার পাইছি 2টা, সাবজেক্ট পাইছি 1টা, এখানে ইউটা উজ্জ আছে, তার মানে সাবজেক্ট যদি 1টা পাইছি তার মানে সাবজেক্টে একটা গ্যাপ আছে, হু লিখলাম। এখানে বস্তুর পরিবর্তে আমরা উইচ লিখতে পারি, আর এখানে বাক্যের অর্থ দিকে অ্যাটেনশন দিলে বুঝবেন, হু বুকস জীবনও মিলে না, হুজ বুকস, সাবজেক্টিভের প্লেসে সাবজেক্টিভ লিখতে হবে হু, প্রিপোজিশনের পর অবজেক্টিভ দরকার, আমরা লিখতে পারি হুম, আর কিছুই না। ওকে ভাই, এবার আসেন 27 থেকে 30 করেন। अगेन এখানেও কিন্তু হু হুমের খেলা আছে, আপনি একটু পজ করেন প্লিজ, একটু মাথা ঘামান, হু হুম হুজ এগুলো ক্লিয়ার হয়ে যাবেন আপনি অটো। 27, 28, 29, 30 একটু পজ করেন আপনার মতো আপনি। আসেন ভাই, নজরুল, নজরুল ড্যাশ আওয়ার ন্যাশনাল পয়েট ওয়াজ অলসো আ সোলজার। আপনি কি লিখবেন নজরুলের পরিবর্তে, নজরুল হু লিখবেন না হুম লিখবেন, অবশ্যই ব্যক্তির পরিবর্তে আপনি হু হুম লিখবেন। এবার আপনি কাজ করেন, নজরুল হু ইজ আওয়ার ন্যাশনাল পয়েট ওয়াজ অলসো, তাহলে দেখেন আপনি এখানে ভার পাইছেন ইজ, ভার পাইছেন ওয়াজ, দুই ভার্বের দুইটা সাবজেক্ট খুঁজবেন, তাই না? তাহলে আপনি নজরুল ওয়াজ, আমি বলছিলাম আপনাকে সাবজেক্টের পর পর যদি কখনো সাবজেক্টের পর পর একটা রিলিভ প্রোনাউন পান তখন বুঝে নেবেন এই সাবজেক্টের ভার্ব হলো বাক্যের শেষেরটা। তাহলে নজরুল ওয়াজ অলসো আ সোলজার, ওয়াজ ভার্ব সাবজেক্ট হলো নজরুল, কিন্তু এই ইজ ভার্বের সাবজেক্ট নাই, তার মানে আপনি ভার্ব পাইছেন 2টা, সাবজেক্ট পাইছেন 1টা, তার মানে আপনি হু লিখবেন। যদি ভার্ব 2টা পাইছেন সাবজেক্ট 2টা পাইছেন তখন আপনি লিখবেন হুম। ওকে ভাই, সমান সমান হইলে আপনি অবশ্যই হুম লিখবেন, একটা কম সাবজেক্ট হু লিখবেন। সেকেন্ড বাক্য 28, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দা টিচার হু, না ব্যক্তির পরিবর্তে আপনি নিশ্চয়ই হুইচ লিখবেন না, এই 3টা লিখতে পারেন। এখানে আপনি অর্থ দিয়ে অ্যাটেনশন দিতেই হবে খুব করে, অবশ্যই আপনি উত্তর হুজ লিখবেন ভাই। দা টিচার শিক্ষক, হুজ স্টুডেন্ট ইভ্যালুয়েশন যার ছাত্র মূল্যায়ন ওয়ার দ্য হাইয়েস্ট বেশি ছিল, তিনি একটা পুরস্কার জিতেছিলেন, ওয়ান অ্যান অ্যাওয়ার্ড। এটা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সেই অর্থে নাই, তবে প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু এটা আছে। আমিও প্রাইভেটে পড়ার সুযোগ পেয়েছিলাম, সেখানে দেখেছি যে প্রত্যেকটা কোর্সের শেষ দিকে টিচারের পড়ানোর উপর একটা ইভ্যালুয়েশন করতে হয়। আমি নিজে মানে টিচার কতটুকু ভালো পড়িয়েছেন, টপিক কেমন ছিল, ওনার প্রেজেন্টেশন কেমন ছিল, ওনার আচার ব্যবহার কেমন ছিল, সব কিছু নিয়ে স্টুডেন্টরা কিন্তু ভালো খারাপ ফিডব্যাক দিতে পারে, এবং ওটার উপর বেস করে ওনার স্যালারি ইনক্রিমেন্ট এগুলো তারপর প্রমোশন নির্ধারিত হয়। কিন্তু ফলে টিচাররা খারাপ করে পড়াইতে পারে না। অন্যদিকে পাবলিক ইউনিভার্সিটিতে টিচারদের কোনো ধরাবাধা কিছু নাই, উনি ক্লাস নিলে নিবে, না নিবে, যেমনি মন সেমনি পড়াবে, স্টুডেন্টরা বাধ্য হয়ে ক্লাসে থাকবে। এই জন্য বলা হয় পাবলিক ইউনিভার্সিটি, মানে কেউ কেউ বলে দুষ্টামি করে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে, এবং এটা কখনোই আমরা এক্সপেক্ট করি না, আমরা চাই এটা চেঞ্জ হোক। বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে মানে পড়ে লাভ নাই। বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ে কি যেন একটা কথা বলে, বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে না পড়লে লস আছে, পড়লে লাভ নাই, এটা বলে দুষ্টামি করে। না পড়লে লস আছে, লস আছে চাকরি বাকরির ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে একটা বৈষম্য তৈরি হয়। আবার পড়লে লাভ নাই, বুঝছেন তো ভাই? আমরা এটার পরিবর্তন দেখতে চাই।
তাহলে দ্য টিচার হুজ স্টুডেন্ট ইভ্যালুয়েশন, যার ছাত্র মূল্যায়নগুলো ওয়ার দ্য হাইয়েস্ট ছিল, তিনি একটা পুরস্কার পেয়েছিলেন। এখানে কোনোভাবে আপনি হুম লিখলে অর্থ মিলবে না, হু স্টুডেন্ট ইভ্যালুয়েশন মিলে না, হুম স্টুডেন্ট ইভ্যালুয়েশন কিন্তু মিলে না। তারপর আসেন 29-এ, আই নো দ্য বয়। দেখেন এখানে আমরা ছেলে পাইছি, তার মানে একজন ব্যক্তির পরিবর্তে আমরা নিশ্চয়ই হুইচ লিখবো না, আমরা হুজও লিখতে পারবো না, কারণ হুজের পর একটা নাউন থাকতে হয়, নাই এটা। ফলে উত্তর হচ্ছে এই দুইটার একটা। এখানে আমরা দেখি নো একটা ভার্ব, সাবজেক্ট হলো আই, ইজ একটা ভার্ব, সাবজেক্ট কিন্তু নাই, ফলে আমরা লিখবো হু। ইয়েস, আই নো দ্য বয় হু ইজ রিয়ার। 30-এ দেখেন আই স শশী ড্যাশ, দেখেন এখানেও সেম ব্যক্তি আছে কিন্তু, ফলে আপনি কি লিখবেন, হু লিখবেন না হুম লিখবেন, নাকি হুম এবার হইবার লিখবেন। বলে রাখি শুনেন, হু যেখানে আপনি হু লিখতে পারবেন সেখানে আপনি হু এবার লিখতে পারবেন, ছোট্ট একটা পার্থক্য। যেখানে আপনি, আমি এটা এক্সাম্পল দিয়ে দিব আপনাদেরকে, অসুবিধা নাই। হ্যাঁ, আমি যদি ধরেন আপনাদেরকে লিখে দিই এরকম একটা এক্সাম্পল দেই, যে গিভ গিভ give whoever you want। দেখেন কি লিখলাম, give whoever you want নাকি whomever you want, কোনটা লিখবেন? আমি ব্ল্যাঙ্ক করলাম, হু এভার অথবা হুম এভার। দেখেন আপনি কি লিখবেন। আমরা দেখছি গিভ শব্দের সাবজেক্ট কিন্তু ইউ একটা উজ্জ্বল আছে, অটো। আমি বাক্যের অর্থ বলছি, তারে দাও যে চায়, গিভ হু ড্যাশ ইউ ওয়ান্ট, তুমি যারে মন চায় তারে দিয়ে দাও, যারে মন চায় তারে দিয়ে দাও। তাহলে দেখেন যারে মন চায় তুমি তারে দিয়ে দাও। আমি বাক্যটা বড় করতে পারি, অসুবিধা নাই, গিভ দ্য ব্ল্যাঙ্কেট অথবা গিভ দ্য পেন ড্যাশ ইউ ওয়ান্ট। তাহলে এখানে আপনি আগে চিন্তা করেন, ইউ আছে, আমাদের ভার্ব আছে দুইটা, গিভ একটা ভার্ব, সাবজেক্ট আছে ইউ, ওয়ান্ট আছে ভার্ব, সাবজেক্ট আছে ইউ, তার মানে আমাদের দুই ভার্ব দুই সাবজেক্ট আছে, তার মানে আমরা হুম লিখতে পারি। এখন হুমও আছে, হুম এভার আছে, তখন কোনটা দিব? তখন খেয়াল করবেন ভাই, হুম এভার, আপনি নিশ্চিত যে হুম লিখবেন, এবার হুম লিখবেন না হুম এভার লিখবেন? এভার তখন লিখবেন যখন দেখবেন অ্যান্টিসিডেন্টটা উল্লেখ নাই। অ্যান্টিসিডেন্ট বলতে কি, হুম দ্বারা ব্যক্তির বোঝায় না, ব্যক্তি এখানে উল্লেখ নাই। এখানে আছে গিভ দ্য ব্ল্যাঙ্কেট হুম এভার ইউ ওয়ান্ট। উত্তর কি ভাই? তাহলে গিভ দ্য ব্ল্যাঙ্কেট হুম এভার ইউ ওয়ান্ট। কেন আমরা হুম এভার লিখলাম? কারণ এই হুম এভার দ্বারা যারে বোঝায় সে কিন্তু উল্লেখ নাই। যদি উল্লেখ থাকে তখন কিন্তু আবার হুম লিখতে হবে। তাহলে পার্থক্য হলো ভাই, হুম আপনি যেখানে লিখবেন হুম এভার সেখানেই লিখবেন, একই জায়গা। তবে পার্থক্য হলো, হুম যদি বাক্যে লিখতেন তখন হুমের আগে হুম যারে বোঝায় সেই বাক্যে উল্লেখ থাকবে আগে দিয়ে, আর হুম এভার লিখবেন কখন? যখন অ্যান্টিসিডেন্টটা উল্লেখ থাকে না। তাহলে হু যেখানে লিখবেন হু এভার সেখানেই লিখবেন, শুধু পার্থক্য এটা যে হু লিখলে তার অ্যান্টিসিডেন্টটা উল্লেখ থাকে, আর হু এভার লিখলে অ্যান্টিসিডেন্ট উল্লেখ থাকে না। সেম টাইপ হুম এভার আর হুম একই প্যাটার্ন, পার্থক্য হলো হুম লিখলে অ্যান্টিসিডেন্ট উল্লেখ থাকবেই, আর হুম এভার লিখলে হুম এভার ব্যক্তি নির্দেশ করে না, ওই ব্যক্তিরা উল্লেখ থাকে না। ভাই আশা করি বুঝতে পারছি। দেখেন এখানে আই স শশী, আমি শশীরে দেখছিলাম, ড্যাশ উই নো অ্যাজ লেকচারার। দেখেন ভাই, নো একটা সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট আছে উই, স ভার্ব, সাবজেক্ট আছে আই, তার মানে সাবজেক্ট ভার্বের অভাব নেই, আমরা হুম লিখবো। অবশ্যই কি লিখবো? হুম লিখবো। এখন এখানে হুমও আছে আবার হুম এভার আছে, কোনটা লিখবো? অবশ্যই হুম লিখবো, কারণটা হলো অ্যান্টিসিডেন্ট শশী কিন্তু আছে, অ্যান্টিসিডেন্ট শশী কিন্তু আছে। যদি না থাকতো এই যে এখানকার মতো, তখন কিন্তু আমরা হুম এভার লিখতাম। আশা করি ভাই বুঝতে পারছি, আপনারা আমরা জানাবেন। এবার আসেন আমি উত্তরগুলো দেখাই দেই, আমাদের উত্তর কি। 27 উত্তর অবশ্যই বি। দেখেন নজরুল হু ইজ আওয়ার ন্যাশনাল পয়েট ওয়াজ অলসো আ সোলজার। 28 অবশ্যই হুজ লিখতে হবে, একটা অর্থ দিয়ে এটা দিতে হবে। 29 অবশ্যই আই নো দ্য বয় হু ইজ হিয়ার, এবং 30 হলো হুম আই স শশী হুম উই নো অ্যাজ লেকচারার। অথবা যদি আমরা হুম এভার লিখতাম তাহলে বাক্যটা এমন হইতে পারতো যে ওই যে আমি যে বাক্য লিখছিলাম, গিভ দ্য ব্ল্যাঙ্কেট, গিভ দ্য পেন লিখি, হ্যাঁ, গিভ দ্য পেন হুম এভার ইউ ওয়ান্ট, তুমি যারে মন চায় তারে দিয়ে দাও। এখন হুম দ্বারা যারে বোঝাচ্ছে সে কিন্তু এখানে উল্লেখ নাই। ওকে ভাই, অ্যান্টিসিডেন্ট উল্লেখ না থাকলে এবার যুক্ত করব, আর থাকলে আমরা এবার যুক্ত করব না। এরপর আসেন ভাই 31-2 একই টাইপ, হুম আর হু থেকেই, মানে হু হুম দিয়েই অনেক প্রশ্ন আসছে। একটু পজ করেন, 3টা প্রশ্ন আছে। আচ্ছা আমার সাথে করেন, ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং সং। ভাই আমরা দেখতে পাচ্ছি
দেখতে পাচ্ছি হু আছে, হুম আছে, হুমেভার আছে, হুইভার আছে। আমি ইচ্ছে করে রাখছি এই টাইপের প্রশ্ন যেন আপনাদের বোঝানো যায়। আপনি এভার কখন লিখবেন? যখন দেখবেন অ্যান্টিসিডেন্ট নাই। হুম কখন লিখবেন? অ্যান্টিসিডেন্ট আছে। এবার আসেন, আমরা দেখতে পাচ্ছি ইট ওয়াজ আই, এটা ছিল আমি, ইট ওয়াজ আই, এটা ছিল আমি। হি ওয়ান্টেড টু সিং সং, যারে সে চাইছিল গান গাক। হ্যাঁ, তাহলে এখানে আপনি দেখেন ওয়াজ হলো আমাদের ভার্ব, ওয়ান্টেড হলো আমাদের ভার্ব। ওয়াজ ভার্ব সাবজেক্ট ইট এবং ওয়ান্টেড ভার্ব সাবজেক্ট হলো হি। তার মানে কোনো কিছুর অভাব নেই, ভার্ব দুই খান, সাবজেক্ট 2 খান, তাহলে ইকুয়াল কি ভাই? হোম। এখন আমরা কি হোম লিখবো কি না, নাকি হোম এবার লিখবো? খেয়াল করতে হবে, যে হোম দ্বারা আমারই বুঝাইছে, আমি কিন্তু বসা আসি, ফলে অবশ্যই হোম লিখবো। ইট ওয়াজ আই হোম হি ওয়ান্টেড টু সিং, আমি হলাম সে যারে সে চাইছে গান গাক, কেমনটা? দেন 32-এ আসেন, অনেক বড় বাক্য, ডু ইউ সি ইউনিটে আসছে। আমরা বাক্যে হোম দেখতে পাচ্ছি, তার মানে আমরা একটা বাক্যটা বলি, হি ওয়াজ দ্য অথর হুম আই বিলিভ ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য কেস অ্যাওয়ার্ড, নো এরর। দেখেন ভাই, বাক্যে বলছে ওয়াজ একটা ভার্ব, বিলিভ একটা ভার্ব, ওয়াজ একটা ভার্ব, তখন ভার্ব পাইছি কয়টা? 3টা। এবার আপনি বাক্যের সাবজেক্ট খোঁজেন, তবে আন্দাজে খুঁজবেন না, একটু মিলিয়ে খুঁজছেন যে কোন ভার্বের সাবজেক্ট কোনটা। ওয়াজ ভার্বের সাবজেক্ট হি, পাই গেছে একটা। বিলিভ ভার্বের সাবজেক্ট হল আই, পাই গেছে 2টা। কিন্তু এই ওয়াজ ভার্বের সাবজেক্ট একটা নাই, তার মানে আমাদের ভার্ব আছে 3টা, সাবজেক্ট আছে 2টা, তার মানে আমাদের হু লাগবে। কি লাগবে ভাই? হু লাগবে। তাহলে হুমের জায়গায় হু বসানো, এখানেই ভুল। বুঝছেন ভাই? 33-এ আসেন, দ্য ওল্ড ম্যান ড্যাশ লিভস নেক্সট ডোর হ্যাজ বট আ কার। দেখেন, দ্য ওল্ড ম্যান, বয়স্ক ব্যক্তি, ব্যক্তির পরিবর্তে আমরা হুইচ লিখতে পারি না, ব্যক্তির পরিবর্তে আমরা হুজ লিখতে পারি, তবে হুজের পর একটা নাউন থাকতে হয়, সেটা কিন্তু নাই, ফলে এটাও বাদ রইল হুম আর হু। এবার আমরা চিন্তা করি, লিভস একটা ভার্ব, হ্যাজ একটা ভার্ব, তাহলে লিভস ভার্বের সাবজেক্টকে আমরা পড়েছিলাম বাক্যের সাবজেক্টের পরপর যখন কোনো রিলেটিভ প্রনাউন থাকে, রিলেটিভ প্রনাউনের যদি থাকে, তাহলে রিলেটিভ প্রনাউন আগে যে সাবজেক্টটা, এটার ভার্বল বাক্যে থাকা শেষ ভার্বটা। তাহলে দা ওল্ড ম্যান হ্যাজ বট আ নিউ কার, হ্যাজ ভার্বের সাবজেক্ট হলো দা ওল্ড ম্যান, আর লিভস ভার্বের কিন্তু সাবজেক্ট এখানে নাই, ফলে আমরা অবশ্যই হু লিখব। ওকে ভাই, আশা করি সহজে বুঝে গেছেন। ইট ওয়াজ আই হোম হি ওয়ান্টেড টু সিং আ সং। আর এখানে 32-এ আমরা ভার্ব পাইছিলাম কিন্তু 3টা, ভার্ব পাইছি 3টা, সাবজেক্ট পাইছি কিন্তু 2টা। একটা এই ওয়াজ ভার্ব সাবজেক্ট নাই বিধে আমরা হু লিখব। আর এখানে তো বুঝছেন আমরা নিশ্চয়ই ধরে নিতে পারছি না, এবং এখানে ভার্ব আছে 2টা, সাবজেক্ট আছে কেবল একটা, এই ওল্ড ম্যান আছে, ফলে আমরা হু লিখলাম। ওকে ভাই, এবার আসেন অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা কয়েকটা প্রশ্ন দেখি, যেগুলো ডিইউতে আসছে, ডিইউ সি ইউনিটে, ডিইউ ডি ইউনিটে। একটু পজ করেন, কঠিন না ভাই, অ্যাপোস্ট্রফির প্রশ্ন খুব সহজ, বাট আমি জানি স্টুডেন্টরা খুব ভেজালে পড়ে। সহজ জিনিসটি আমরা মাঝে মাঝে খুব ভেজালে পড়ে, যেহেতু আমরা এগুলো করি না। পজ করেছেন, চিন্তা করেছেন, এবার আসেন উত্তরগুলো আমরা দেখি। আসেন ভাই, লেখা আছে জহিরস দ্য গাই। জহিরস দ্য গাই মানে কি? জহির ইজ দ্য গাই হু গিভিং কি হয় ভাই? ভার্বের সাথে আইনজি এমন না হয়ে যায়। এই যে জহিরস দ্য গাই, ঠিক আছে, জহির ইজ দ্য গাই, হুজ গিভিং মানে হু ইজ গিভিং, ঠিক আছে, কারেক্ট। জহির দা গাই তো হয় না ভাই, হু একটা রিলিভ প্রনাউন, আমরা জানি রিলিভ প্রনাউন যুক্ত বাক্যটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স, 2টা ভার্ব লাগবে কিন্তু, তাহলে জহির দা গাই এমন হয় না, জহির ইজ দা গাই লাগবে। এখানে জহির দা গাই হি গিভিং কেমনে কি ভাই? এখানে রিলিভ প্রনাউন নাই, এবার আইনজি হয়েছে কেমনে? উত্তর অবশ্যই বি। তারপর দেখেন চার্লস একজন ব্যক্তির নাম, কেমন? ফলে এস থাকবে এদের নামের সাথেই। চার্লস ফ্রেন্ডস মানে চার্লসের বন্ধু, তো চার্লসের বন্ধুরা, বাক্যের অর্থ হলো চার্লসের বন্ধু, তাহলে চার্লসের বন্ধু, চার্লস নামের পরে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি দিতে হবে, তাহলে এখানে নাই, এটা বাদ। চার্লস ফ্রেন্ড, ঠিক আছে, চার্লসের বন্ধু। লাভস ভালোবাসে, এটা ভার্ব। বার্নস পয়েমস মানে কি? বার্নের কবিতা, আবার বার্নস একজন ব্যক্তি, তার না বার্নের কবিতা, বার্নের, তাহলে এই বার্নের পরে একটা অ্যাপোস্ট্রফি লাগবে, এটা নাই এখানে, তাহলে এটাও বাদ। উত্তর আমরা ডি পাচ্ছি ভাই, দেখেন এখানে চার্লস ফ্রেন্ড নাই, অ্যাপোস্ট্রফি নাই, ফলে এটা বাদ। উত্তর হচ্ছে ডি। চার্লস ফ্রেন্ড মানে চার্লসের বন্ধু, লাভস শব্দটা ভার্ব, চার্লসের বন্ধু ভালোবাসে, বার্নস মানে বার্নসের কবিতাগুলো রে। দেখেন খুব সহজ। তারপর করেন, আরে ভাই এটা তো ইচ দিয়ে আছে, মানে সব সিঙ্গুলার দিকে আপনি টানবেন নিশ্চয়ই। ইচ আছে, সব সিঙ্গুলার টানেন নিশ্চয়ই। আপনি বলবেন ইচ ডে অ্যান্ড ইচ নাইট, ইচ ডে, ইচ আছে সব সিঙ্গুলার, ইচ ডে অ্যান্ড ইচ নাইট। হ্যাজ কোথায় আছে? যে হ্যাজ, তারপরে দেয়ার না সিঙ্গুলার, এই যে ইটস। ইচ ডে অ্যান্ড ইচ নাইট হ্যাজ ইটস ওন ফ্যাসেট, মানে প্রত্যেক রাতে প্রত্যেক দিনের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। দেন করেন 37-38 করেন, খুব সহজ। আমরা প্রশ্ন পাই, শুরুতেই বলেছিলাম রিলেটিভ প্রোনাউনের মানে হলো আত্মীয় প্রোনাউন, তার মানে রিলেটিভ প্রোনাউন সবসময় তার আত্মীয়ের সাথে বসে, মানে সে যারে বোঝায় তার পাশে বসে, অ্যান্টিসিডেন্টের পাশেই বসে।
ইয়াস, উত্তর আপনি অবশ্যই লিখেছেন দ্য ম্যান ওয়াজ টল। হু কি রে ভাই, হু দ্বারা কি টল রে বোঝায়? না। দ্য ম্যান স্টল মাই ব্যাগ, হু ওমা, হু দ্বারা কি ব্যাগ রে বোঝায়? না। দ্য ম্যান, এই যে উত্তর হয়ে গেছে এটাই। দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ টল, এখানে হু দ্বারা বোঝাচ্ছে কারে ভাই? ব্যক্তিরে। দেখেন, এবং হু হু লিখছে, এখানে হুম লিখি নাই, কারণ দেখেন স্টল হলো আমাদের ভার্ব, ওয়াজ হলো আমাদের ভার্ব, দুইটা ভার্ব আছে বাট সাবজেক্ট আছে কিন্তু একটা, দ্য ম্যান ওয়াজ টল, কিন্তু স্টল হলে সাবজেক্ট নাই বিধায় আমরা হু লিখলাম, শেষ। তাহলে দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ টল, যে মানুষটা আমার ব্যাগ চুরি করছিল তিনি লম্বা ছিলেন। আর এখানে ইট ইজ আই, হু ইজ, ভাই ইট ইজ আই হু, এখানে হু দ্বারা আই রে বোঝাচ্ছে। আই কেমন ভাবকে নিতে পারে? ইজ কে নেয় না, আই এম রে খোঁজে, নাই। ইট ইজ আই হু, না আই সাথে এম আর বসে না, ইট ইজ আই হু এম, এই যে এটা হতে পারে। ইট ইজ আই হু ওয়াজ ইউর টিচার, এটাও কিন্তু হইতে পারে, এটাও হইতে পারে, তবে হবে না কেন? এই যে ইট ইজ, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স আছে ভাই, ইট ইজ এটা প্রেজেন্ট টেন্স, তো এখানে ইট ইজ প্রেজেন্ট টেন্স, ইট ওয়াজ এটা কেমনে হইল এটা? তাহলে ইট ইজ আই হু এম ইউর টিচার। ওকে ভাই, তাহলে উত্তর আমরা লিখবো, আমরা লিখবো বলতে আমরা দেখেছি উত্তরে 37 হবে দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ টল, আর ইট ইজ আই হু এম ইউর টিচার, আমি তোমার শিক্ষক, এটার দ্বারা বোঝায় আমি তোমার শিক্ষক। তারপর আসেন ডিউসি ইউনিটে আসছে ভাই রে ভাই, কঠিন প্রশ্ন আসতো দেখা যায়। হাউ মেনি ভুলস আর দেয়ার ইন দ্য বাক্য, এই বাক্যে কয়টা ভুল আছে? 40-41 করেন, এগুলো বাক্য বুঝলে আপনি অটোমেটিকলি পারবেন, রিসেন্ট টাইমে আসছে। অবশ্যই একটা পজ মারেন ভাই, পজ মাইরা চিন্তা করেন, আপনার উপকার বেশি হবে ইনশাআল্লাহ। আসেন আমার সাথে উত্তর মিলান, কয়টা ভুল আছে আমরা যেটা খুঁজতে থাকি, আমরা দেখি ভাই কয়টা ভুল আছে। প্রথমত সার্টেন ইনফেকশনস, ঠিক আছে, কিছু ইনফেকশনস আর, ঠিক আছে, মেড বাই, ঠিক আছে, বোথ থাকলে এন্ড থাকতে হয়, ঠিক আছে, বোথের পরে যেমন পার্সোনালিজ থাকবে এন্ডের পরেও তেমনই থাকবে, বোথ ভাইরাল না ব্যাকটেরিয়াল, ঠিক আছে, এলিমেন্টস, ঠিক আছে ভাই, সবই তো ঠিক আছে। দ্যাট মেক্স, এই যে এখানে একটা ভেজাল আছে, দ্যাট মেক্স হয় নাকি ভাই? দ্যাট দ্বারা কি বোঝায়? দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন, তাই না? পড়ছিলাম না হু হুম উইচ দ্যাট রিলেটিভ প্রোনাউন, তো দ্যাট দ্বারা বোঝায় হলো ব্যাকটেরিয়াল এলিমেন্টসকে, এলিমেন্টসটা কিন্তু প্লুরাল ভাই, এলিমেন্টসটা কি প্লুরাল, তাহলে দ্যাট দ্বারা বোঝাইছে প্লুরাল। তাহলে প্লুরাল ভার্ব কি সিঙ্গুলার ভার্ব নেয়? আমরা জানি নাউনের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় সেটা প্লুরাল, কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটা কি ভাই? সিঙ্গুলার। তাহলে আমাদের নাউন আছে প্লুরালের, ভার্ব আছে সিঙ্গুলার, এটা মিললো না, তাহলে এখানে মেক হইলে আমরা এটা ঠিক ধরতাম, তাহলে ভুল পাইছি একখান। দ্যাট মেক ট্রিটমেন্ট হলে ভালো হইতো, দ্যাট মেক্স ট্রিটমেন্ট লেখা আছে অফ দোজ ইনফেকশন, ভাই দোজ শব্দটা পড়ে আসছে আমরা প্লুরাল, কিন্তু এটার পরে নাউনটা প্লুরাল থাকতে হয়, সিঙ্গুলার থাকলে হয় না। তাহলে দোজ ইনফেকশনস লেখা থাকলে আমরা ধরতাম, অথবা দ্যাট লেখা থাকতো, যে কোনো একটা ভুল ধরবো। তাহলে আমরা দোজ লেখা থাকুক, আমরা ইনফেকশনস নিব, তাহলে ভুল পাইছি মোট দুইটা, ভুল পাইছি মোট কয়টা? দুইটা। তাহলে সার্টেন ইনফেকশনস আর মেড বাই বোথ ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল এলিমেন্টস, ঠিক আছে পুরো। দ্যাট মেক্স না হয় কি হতো ভাই? মেক, যেহেতু এলিমেন্টসটা প্লুরাল, দ্যাট মেক ট্রিটমেন্ট অফ দোজ ইনফেকশন, না ইনফেকশনস, দুইটা ভুল তাহলে পাইছি। ইটস পার্টলি ফিনিশড, এটা আংশিকভাবে শেষ, আংশিক শেষ তার মানে আরো কিছু বাকি আছে। ইটস পার্টলি ফিনিশড, দেয়ার ইজ সামথিং লেফট, কিছু বাকি আছে, আংশিক শেষ তার মানে অর্ধেক বাকি আছে, এমনটা বোঝাচ্ছে। ইটস ফুলি ফিনিশড, পুরো শেষ তার মানে কিছু বাকি নাই। ইটস নাথিং লেফট, কোনো কিছু বাকি নাই। তার আমরা 39 উত্তর পাইছি বি, মানে দুইটা ভুল পাইছি। 40 সি পাইছি, তার মানে ভাই বাক্যের অর্থ অনুযায়ী, আর 41 বি বাক্যের অর্থ অনুযায়ী, 40-41 বাক্যের অর্থ অনুযায়ী। তারপর আসেন কুইক করি, 42-43-44 করে ফেলি কুইক। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রশ্ন তিনটাই। আসেন ভাই উত্তরগুলো আমরা কুইক করে দেখি, আপনি একটু পজ করেন আপনার মতো করে। দ্য টিচার টোল্ড, টিচার বলেছিলেন, টিচার টোল্ড যেহেতু ভাত, তারপর কি লাগবে ভাই? অবজেক্টিভ লাগবে। তাহলে দ্য টিচার টোল্ড হি হয় না, টিচার টোল্ড হি হয় না, টিচার টোল্ড আই দেওয়া যাবে না, উত্তর নিশ্চয়ই লিখবেন। দুইটা অবজেক্ট থাকলে দুইটা অবজেক্টিভ লাগবে। তাহলে দ্য টিচার টোল্ড হিম অ্যান্ড মি টু লিভ। ইজ দ্যাট মাই কি অর ইজ ইট, এটা কি আমার কি অর ইজ ইট, মানে এটা কি আমার কি, এই যে ইজ ইট, ইজ দ্যাট মাই কি অর ইজ ইট ইউর কি, মানে এটা কি আমার চাবি নাকি তোমার চাবি। তাহলে ইউর কি আমরা আবার লিখবো না, যেহেতু একই বাক্যে দুইবার একটা সাবজেক্ট লিখতে হয় না। তাহলে ইজ দ্যাট মাই কি অর ইউরস কোথায় আছে দেখেন তো, এই যে ইউরস, ইউরস মানে কিন্তু ইউর কি ভাই, ইউরস মানে কি ইউর কি, ইউর কি মানে আমাদের একটা ইয়ে লাগবে এখানে, পসেসিভ প্রোনাউন লাগবে। পসেসিভ প্রোনাউনের ভিতরে একটা পসেসিভ অ্যাডজেক্টিভও আছে, ইউরও আছে, সাথে কি শব্দটা কিন্তু আছে।
44টা একই টাইপ। আওয়ার লাইব্রেরি, আওয়ারটা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আওয়ার লাইব্রেরি ইজ মাচ মোর স্পেশাস দেন দেয়ার লাইব্রেরি। দেয়ার লাইব্রেরি আমরা লিখবো না, দেয়ারস লিখে দিলে কিন্তু হয়ে যায়। কোথায় আছে? দেয়ারস তো নাই, হিজ নাই, এই যে তাহলে হার্টস। হার্টস মানে হার লাইব্রেরি। হার্টস মানে কি ভাই? হার লাইব্রেরি, হার লাইব্রেরি, লাইব্রেরি। হার্টস শব্দটা কিন্তু পজিটিভ প্রোনাউন, তার মানে পজিটিভ প্রোনাউনের ভিতরে একটা পজিটিভ অ্যাডজেক্টিভও থাকে, বাক্যে থাকার একটা নাউনও কিন্তু থাকে। আশা করি আপনারা নিশ্চয়ই ক্লিয়ার। 45-7 করেন, একটু পজ করেন, সহজে পেরে যাবেন। আমরা ক্লাসের অলমোস্ট শেষ দিকে চলে আসছি। আসেন ভাই, আপনি 45-এ যা বলবেন, দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস। বিলং ভার্বের পরে টু থাকতে হয়, বিলং ভার্বটার প্যাসিভ সেন্টেন্স লেখা যায় না, কারেকশন আকারে পাইছি আমরা বিসিএস এ। দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস মানে খেলার অর্ধেক অংশ আমাদের অধীনে ছিল, আমাদের কন্ট্রোলে ছিল। দ্য সেকেন্ড হাফ টু, কি লিখবেন? সেকেন্ড হাফ টু দেম। দেখেন এই টু একটা প্রিপজিশন, টু প্রিপজিশনের পরে প্রনাউন কোন ফর্ম হয়? অবজেক্টিভ ফর্ম হয়। উই শব্দের অবজেক্টিভ আজ, তাহলে সেকেন্ড হাফ টু দেম। দেম মানে তাদের, দে শব্দের অবজেক্টিভ হলো দেম, মোটেও কঠিন না। দেন সালমা কুড নট টেল ড্যাশ বুকস ওয়ার লেফট অন দ্য টেবিল। দেখেন ভাই, আপনি কি চিন্তা করবেন? বুকস আছে, বুকস। আপনি বাক্যে দেখতে পাচ্ছেন আমাদের দুই পাশে দুইটা ফাইনাইট ভার্ব আছে, মানে বাক্য অবশ্যই কমপ্লেক্স। অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সে একটা ক্লজ মার্কার লাগে। এবার সেটা রিলেটিভ প্রনাউন দেন বা যা দেন, একটা ক্লজ মার্কার লাগবেই। তাহলে এবার আপনি একটা ক্লজ মার্কার দিলেন, কি দিবেন? বুকস আছে ভাই, হু বুকস বলা যায় না, হু ইজ বুকস বলা যায়, হু ইজ বুকস বলা যায়, নিশ্চয় হুজ বুকস লাগবে। ইয়াস, তাহলে সালমা কুড নট টেল, সালমা বলে নাই যার বইগুলো ওয়ার লেফট অন দ্য টেবিল। তাহলে সালমা কুড নট টেল, সালমা বলতে পারে না হুজ বুকস, তার বইগুলো ওয়ার লেফট অন দ্য টেবিল, টেবিলে পড়েছিল। ওকে ভাই, উত্তরটা নিশ্চয়ই এ লিখবেন। দেন নো ওয়ান ইজ কমপ্লিটলি শিওর ড্যাশ কজেস বুমস অ্যান্ড ডিপ্রেশন ইন ফ্রি ইকোনমিক্স। এটা চট্টগ্রামে সি ইউনিটে আসছিল, চট্টগ্রামে এ ইউনিটে আসছিল। অর্থটা সহজ, অর্থ বুঝলে আপনি বুঝবেন। যা অর্থ দেয়, যা অর্থ দিলে কি ইংলিশ হয়? দ্যাট না হোয়াট। দ্যাট দ্বারা বোঝায় জেটি, দ্যাট দ্বারা কি বোঝায় ভাই? জেটি। দ্যাট আর হোয়াট নিয়ে আপনাদের বুঝাইছিলাম, দ্যাট আর হোয়াট নিয়ে বুঝাইছিলাম। দ্যাট দ্বারা বোঝায় জেটি, তারপর নিশ্চয় অ্যান্টিসিডেন্টটা উল্লেখ থাকবে। আর হোয়াট দ্বারা বোঝায় যা উল্লেখ থাকবে না। তাহলে নো ওয়ান ইজ কমপ্লিটলি শিওর, কেউ পুরোপুরি নিশ্চিত না, হোয়াট কজেস যা ঘটায়, বুমস এন্ড ডিপ্রেশনস ইন ইকোনমিক্স মানে অর্থনীতিতে উন্নতি এবং অবনতি যা ঘটায়। তারপর আসেন 48-9 করেন। 48 ডিইউসি ইউনিট আসছিল, একটু পজ করেন ভাই, তারপর আমার সাথে মিলান। আসেন 48-এ উই ওয়ান্ট দ্য টিচার টু বি। ভাই বলেছিলাম না বি ভার্বের, বি কিন্তু একটা বি ভার্ব, তাই না? যে বিইবি, বিটা হলো বি ভার্বের মূলটা, একবার মূল। তাহলে বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর এবং বি নিজে, তারপরে প্রনাউন আসলে প্রনাউন কোন ফর্ম হবে? সাবজেক্টিভ ফর্ম হবে। হি, শি, উই, দে এগুলো হবে। তাহলে উই ওয়ান্ট দ্য টিচার টু বি হিম না, টু বি হি, অবশ্যই উত্তর হবে বি। তারপরে দেখেন দ্য ডগ এইট, ডগে খাইছে, তার নিজের মিল খাইছে সে, অসুবিধা কি আপনার? আর ডগরে তো আমরা কোনো ব্যক্তি, পুরুষ মানে ব্যক্তি বা দিয়ে করি না, আমরা ইনস্টেড প্রাণী আকারে ইটস কাউন্ট করি। তাহলে ইটস মিল, নাউনের আগে অবশ্যই আমরা পজিটিভ ফর্ম লিখি এবং সেটা হলো ইটস, আর এটা হলো ইট ইজ, এটা নিশ্চয় মিলে না। এন্ড দ্য লাস্ট ওয়ান যেটা আমরা রিফ্লেক্সিভ আকারে পড়েছিলাম এইপ দিয়ে, এইপ পড়েছিলাম না, এইপ, অ্যাভেইল, তারপরে হলো অ্যাবসেন্ট, প্লিউম, এক্সার্ট, এদের পরে অবশ্যই আপনি রিফ্লেক্সিভ ফর্ম লিখতে হবে বাক্যের সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে অ্যাভেল শব্দটা কিন্তু আছে, যেহেতু আছে আপনি একটা রিফ্লেক্সিভ লিখতেই হবে বাক্যের সাবজেক্ট অনুযায়ী। আমি আশা করি উত্তর আপনি নিশ্চিত ঠিক দিতে পেরেছেন যে হি অ্যাভেইলড অপরচুনিটি টু গো, হি অ্যাভেইলড অপরচুনিটি, হি অ্যাভেইলড হিমসেলফ। এই যে হিমসেলফ কেন লিখলাম? কারণ সাবজেক্ট আছে হি। তাহলে হি অ্যাভেইলড দ্য অপরচুনিটি অফ দ্য, হি অ্যাভেইলড হিমসেলফ অফ দ্য অপরচুনিটি টু গো টু ইংল্যান্ড। এই ছিল ভাই প্রোনাউনের প্র্যাকটিস ক্লাস। আশা করি খুব সহজেই আপনি বুঝতে পেরেছেন। আমার প্রত্যাশা থাকবে আপনি আমার ক্লাস শেষে আপনার হাতে যে মোটা বই আছে, বই ধরে আরো কিছু প্র্যাকটিস করবেন, দেখবেন সবকিছু আপনি সহজে পেরে যাচ্ছেন ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, দয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।